Assalamu alaikum to everyone. How are you? I hope all of you are fit and fine by the grace of Almighty. Now I will start my class. Please be attentive and enjoy the class. I hope uh, some students are joining at this moment. Please wait for some times. After that, I will start my class. Today, I will teach you or you can learn from me about use of be supposed to and the use of have to, has to, had to, will have to, etc. আমরা ইংলিশ স্পোকেনের যে ইম্পর্টেন্ট রুল গুলা ধারাবাহিক ভাবে আমরা কন্টিনিউ করছি তারই ধারাবাহিকতা আজ আমরা শিখবো ইউজ অফ বি সাপোজ টু। বি সাপোজ টু সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা অর্থাৎ ক্রিয়ার সঙ্গে র কথাটি যুক্ত থাকলে সেই ধরনের বাক্যের ইংরেজি করার জন্য অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু ব্যবহার করা হয়। কোন কোন জায়গায় এগুলি ব্যবহার করা হয়? বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে র থাকবে, করার কথা। এরূপ যদি বুঝায় তাহলে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা আমাদের ট্রান্সলেশন গুলো করতে পারবো। ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? লেট মি নো দ্যাট অল দ্য স্টুডেন্টস। কোনটি কোনটি কোনটি? ও আচ্ছা, ওটি পরে দেখাবো, আজকেই দেখাই দিব। ঠিক আছে, তো আমাকে শোনা যাচ্ছে তো ক্লিয়ার? ওকে। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে। তো ইউজ অফ বি সাপোজ টু সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা অর্থাৎ ক্রিয়ার সঙ্গে র যুক্ত থাকলে সেই ধরনের বাক্যের ইংরেজি করার জন্য অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু ব্যবহার করা হয়। সাবজেক্ট প্লাস অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। রহিমের কলেজে যাওয়ার কথা, দেখেন এখানে এক্সাম্পল আমাদের ডেফিনেশনে বলছে যে বাংলা বাক্যের শেষে র থাকবে। করার কথা, যাওয়ার কথা, খাওয়ার কথা, দেখার কথা, এই ধরনের যদি কোনো সাউন্ড আমরা পাই, এই রস লেটারটি যদি থাকে তাহলে আমরা সাপোজ টু ব্যবহার করি। আমার ঢাকায় যাওয়ার কথা, করিমের আজ গ্রামের বাড়িতে যাওয়ার কথা, তার আজ মোবাইল কিনতে যাওয়ার কথা। এমন জায়গায় আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে বাক্যগুলো কমপ্লিট করতে পারি। রহিম ইজ সাপোজ টু গো টু কলেজ, আই এম সাপোজ টু গো টু ঢাকা, করিম ইজ সাপোজ টু গো টু হিজ ভিলেজ হোম টুডে। অর্থাৎ কি হবে স্ট্রাকচারটি বলেন? সাবজেক্ট প্লাস এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে কখনো আইএনজি ফর্ম বা ভি2, ভি3, ভি5 হবে না। ভার্বের সবসময় বেস ফর্ম বসাতে হবে। রহিমের কলেজে যাওয়া, তো এখানে প্রথমে সাবজেক্ট বসেছে রহিম, দেন কি বসেছে আমি হাইলাইট করে দিয়েছি, রহিম ইজ সাপোজ টু। রহিমের পরে এখানে ভার্ব হিসেবে আমরা ইজ বসাতে পারি। তো রহিম ইজ সাবজেক্টের পর বলতে am supposed to, is supposed to, are supposed to বসাতে হবে। তো এখানে রহিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার একজন, এখানে রহিম ইজ সাপোজ টু টু গো টু কলেজ, অর্থাৎ রহিমের কলেজে যাওয়ার কথা। আমার বাড়ি যাওয়ার কথা, তো এখানে সাবজেক্ট আই, দেন am supposed to, I am supposed to go to ঢাকা। করিমের আজ গ্রামের বাড়িতে যাওয়ার কথা। অর্থাৎ আপনারা এখানে মেইন যে বিষয়টা কিওয়ার্ড মনে রাখবেন, বাংলা ক্রিয়ার শেষে কোনো বাক্যের ভিতরে যদি র, যাওয়ার, খাওয়ার, দেওয়ার, দেখার এমন থাকে, তো আমরা এই সাপোজ টু এর ব্যবহার করি। সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর এই ধরনের বাক্য যখন আমরা না বোধক বা নেগেটিভ করব, তখন কি হবে? ওই একই নিয়ম গতকাল আপনাদের দেখিয়েছিলাম, এখানে একই ভাবে করতে হবে। am not, is not, are not supposed to plus verb is not। তাহলে কি দাঁড়ালো স্ট্রাকচার? স্ট্রাকচার কি হবে এরূপ: সাবজেক্ট প্লাস am not supposed to অথবা is not supposed to অথবা are not supposed to প্লাস ভার্বের বেস ফর্ম। মনে রাখবেন এখানে সর্বদা ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এখানে কিন্তু ভার্বের আদার্স কোনো ফর্ম বসালে ভুল হয়ে যাবে। রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা না। আমরা এতক্ষণ শিখেছি রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা। এবার আমরা নেগেটিভ করব, রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা না। আমাদের আজ বই পড়ার কথা না। আমাদের আজ তাদের সঙ্গে দেখা করার কথা না।
আমার আজ মোবাইল কেনার কথা না। অর্থাৎ এই নেগেটিভ সেন্স যখন আসবে তখন কিভাবে করব? রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা, রহিম ইজ সাপোজ টু গো টু ইউনিভার্সিটি। আর যখন আমরা নেগেটিভ করব তখন কি হবে? ওই যে অক্সিলারি ভার্বটি রয়েছে, অর্থাৎ রহিম ইজ নট সাপোজ টু গো টু দ্য ইউনিভার্সিটি টুডে। অর্থাৎ আমরা এখানে সাবজেক্ট, এই স্ট্রাকচার একটু ভালো করে আমরা খেয়াল করি। সাবজেক্ট প্লাস am not supposed to, is not supposed to, are not supposed to প্লাস ভার্বের বেস ফর্ম। রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা, রহিম ইজ নট সাপোজ টু গো টু ইউনিভার্সিটি টুডে। তার পরবর্তীতে কি রয়েছে? পরবর্তীতে রয়েছে আমাদের আজ বই পড়ার কথা, উই আর নট সাপোজ টু রিড বুক টুডে। এই ধরনের বাক্য প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ হলে স্ট্রাকচার। তো আমরা অ্যাফার্মেটিভ দেখেছি, রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা, হি ইজ সাপোজ টু গো টু ইউনিভার্সিটি। রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা না, রহিম ইজ নট সাপোজ টু গো টু ইউনিভার্সিটি টুডে। এই বাক্যগুলো আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন স্ট্রাকচার। রহিমের কি আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা, আমাদের কি আজ বই পড়ার কথা। এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে, এই ধরনের বাক্যগুলো আমরা যখন করব তখন আমাদের মনে রাখতে হবে am is are প্লাস সাবজেক্ট প্লাস সাপোজ। রহিমের কি আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা, ইজ রহিম, দেখেন এখানে অক্সিলারি ভার্বটি প্রথমেই বলবে, দেন সাবজেক্ট, ইজ রহিম সাপোজ টু গো টু ইউনিভার্সিটি টুডে। আমাদের কি আজ বই পড়ার কথা, আর উই সাপোজ টু রিড বুকস টুডে। তোমার কি আজ ক্রিকেট খেলার কথা, আর ইউ সাপোজ টু প্লে ক্রিকেট টুডে। অর্থাৎ স্ট্রাকচার হয়ে যাবে ক্যান, ইজ, আর, তারপরে সাবজেক্ট, দেন সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে আপনি ইনফরমেটিভ দেখলেন, নেগেটিভ দেখলেন, এখন দেখলেন ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ আমরা কিভাবে করব? অক্সিলারি ভার্ব অর্থাৎ am is are প্লাস সাবজেক্ট প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস। আমি এই জিনিসগুলো গত কয়েকটি ক্লাসে দেখিয়েছিলাম যে একটা বাক্য আমরা চারটা ফর্মে গঠন করতে পারি: অ্যাফার্মেটিভ, দেন নেগেটিভ, ইন্টারোগেটিভ, দেন নেগেটিভ ইন্টারোগেটিভ। এখানেও কিন্তু আমাদের সেই নিয়মের ব্যত্যয় ঘটেনি। অর্থাৎ আমরা প্রথমে অ্যাফার্মেটিভ দেখেছি রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা, দেন নেগেটিভ দেখেছি রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা না, এবং পরবর্তীতে দেখলাম রহিমের কি আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা, ইজ রহিম সাপোজ টু গো টু ইউনিভার্সিটি টুডে। আমাদের কি আজ বই পড়ার কথা, আর উই সাপোজ টু রিড বুকস টুডে। অর্থাৎ এখানে স্ট্রাকচার am is are প্লাস সাবজেক্ট প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দেন আবার এই ধরনের বাক্য যখন না সূচক প্রশ্নবোধক নেগেটিভ ইন্টারোগেটিভ করব তখন স্ট্রাকচারটি কিভাবে হবে? রহিমের কি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা নয়, রহিমের কি আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা নয়, আমাদের কি আজ বই পড়ার কথা নয়। অর্থাৎ আমরা আগে যে চারটি স্ট্রাকচার দেখেছি সেই চারটি স্ট্রাকচার এখানে একইভাবে আমরা অ্যাপ্লাই করতেছি। যেমন আমি আপনাদের উদাহরণ দিয়েছিলাম, আমি ভাত খাই, অ্যাফার্মেটিভ, আই ইট রাইস। আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস। আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস। আমি কি ভাত খাই না, ডোন্ট আই ইট রাইস। ইন দ্য সেম ওয়ে এখানেও আমরা চতুর্থ নম্বরের নেগেটিভ ইন্টারোগেটিভ শিখতেছি। আবার এই ধরনের বাক্য না প্রশ্নবোধক সূচক যখন নেগেটিভ ইন্টারোগেটিভ তখন স্ট্রাকচার কি হবে? নিম্ন am is are প্লাস সাবজেক্ট প্লাস নট সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। রহিমের কি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা নয়, ইজেন্ট রহিম সাপোজ টু গো টু ইউনিভার্সিটি টুডে। আমাদের কি আজ বই পড়ার কথা, আরএন্ট উই সাপোজ টু রিড বুকস টুডে। অর্থাৎ আমার ওই যে চারটি স্ট্রাকচার আপনাদের দেখিয়েছিলাম কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করব, এই রুলটা যদি আপনাদের মনে থাকে এই জায়গায় আপনারা খুব ইজিলি এগুলো পারফর্ম করতে পারবেন। অর্থাৎ নিয়ম এক, শুধু এখানে একটু ট্রান্সলেশন গুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অ্যাফার্মেটিভ, এখানে রহিম টু গো টু ইউনিভার্সিটি টুডে। রহিমের যারা আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা না, রহিমের কি আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা, রহিমের কি আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা নয়, ইজেন্ট রহিম সাপোজ টু গো টু ইউনিভার্সিটি টুডে। আমাদের কি আজ বই পড়ার কথা নয়, আরএন্ট উই সাপোজ টু রিড বুকস টুডে। অর্থাৎ এই নিয়মগুলো ফলো করে আমরা এই সাপোজ টু এর ব্যবহার করে এম ইজ আর সাপোজ টু এগুলো ব্যবহার করে, অর্থাৎ বাংলা বাক্যের শেষে যদি র থাকে তো আমরা এই বাক্যগুলো খুব সহজেই করতে পারবো। এবং স্পোকেন ইংলিশে আমাদের এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি রুল। এই রুলটা যদি আপনারা মনে রাখতে পারবেন দেখবেন ফ্লুয়েন্টলি আপনারা অনেক ধরনের কথা খুব ইজিলি বলতে পারবেন, খুব ইজিলি লিখতে পারবেন।
Can you hear me properly? Please let me know that. Yes, sir. Thank you. তো আমরা এতক্ষণ প্রেজেন্ট টেন্সের ব্যবহার দেখলাম, এখন আমরা একটু পাস্ট এর ভিতরে চলে যাব। was supposed to and were supposed to এর ব্যবহার। was supposed to and were supposed to এর ব্যবহার। নিয়ম, সাবজেক্টকে অতীতে কোনো কিছু করার কথা ছিল, অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়ার শেষে র কথা ছিল যুক্ত থাকলে সেই সব বাক্যকে ইংরেজি করার জন্য। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমরা প্রেজেন্ট টেন্সের ব্যবহার করেছি, যেমন আমার করার কথা, তার যাওয়ার কথা, রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা। আর এখানে কি হবে, রুমার কলেজে আসার কথা ছিল। আমরা পাস্ট টেন্সের ভিতরে যখন এই was supposed to and were supposed to এর ব্যবহার করব, তখন আমরা কিভাবে বাক্যগুলা করব, তখন আমার রুল কি হবে, তখন আমার রুল ঠিক এইভাবে আমরা এটি ট্রান্সলেট করতে পারবো। অর্থাৎ সাবজেক্টকে অতীতে কোনো কিছু করার কথা ছিল, অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়ার শেষে র কথা ছিল যুক্ত থাকলে সেই সব বাক্যকে ইংরেজি করার জন্য was supposed to এর ব্যবহার করা হয়। নিচে স্ট্রাকচারটি দেখানো হলো, সাবজেক্ট প্লাস was supposed to or were supposed to প্লাস ভার্বের বেস ফর্ম। রহিমের কলেজে আসার কথা ছিল, তো সরি রুমার কলেজে আসার কথা ছিল, রুমা সাবজেক্ট, তারপর এখানে was supposed to, সরি এখানে হয়তো একটু মিস প্রিন্ট হয়েছে, ডাব্লিউ এ এস, দেখেন, রুমা was supposed to come to কলেজ, তার এখানে সকাল 10টার সময় আসার কথা ছিল, হি was supposed to come here at 10 a.m. অর্থাৎ অ্যাফার্মেটিভ যখন করব, তো সাবজেক্ট অনুসারে প্রথমে সাবজেক্ট বসবে, দেন was supposed to অথবা were supposed to প্লাস ভার্বের বেস ফর্ম, ব্যাস কমপ্লিট হয়ে গেল। তার এখানে সকাল 10টার সময় আসার কথা ছিল, এতক্ষণ আমরা প্রেজেন্ট করেছি, এখন পাস্ট করতেছি। রুমার কলেজে আসার কথা ছিল, তো এখানে রুমা হচ্ছে সাবজেক্ট, দেন was supposed to, রুমা was supposed to come to college। আর এই ধরনের বাক্য যখন আমরা ওই প্রেজেন্ট টেন্সে যেভাবে নেগেটিভ করেছি, এখানেও সেইভাবে নেগেটিভ করব। ওই অ্যাম ইজ এর পরে যেমন নট ব্যবহার করেছি, এখানে অজ এর পরে নট ব্যবহার করব, অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ নট সাপোজ টু অথবা ওয়ারেন্ট সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। রুমার কলেজে আসার কথা ছিল না, রুমা ওয়াজ নট সাপোজ টু কাম টু কলেজ, তার এখানে সকাল 10টার সময় আসার কথা ছিল না, হি ওয়াজ নট সাপোজ টু কাম হেয়ার এট 10 a.m. আবার এই ধরনের বাক্য যখন আমরা ইন্টারোগেটিভ করব, তখন স্ট্রাকচারটি কেমন হবে, অজ অথবা ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। কি হবে, রুমার কি কলেজে আসার কথা ছিল, অজ রুমা সাপোজ টু কাম টু কলেজ, তার কি এখানে সকাল 10টার সময় আসার কথা ছিল, অজ হি সাপোজ টু কাম হিয়ার এট 10 a.m. আর এই ধরনের বাক্য যখন নেগেটিভ করব, তখন কি হবে, ওই অজেন্ট রুমা সাপোজ টু কাম টু, অর্থাৎ নেগেটিভটা একটু ভালো করে খেয়াল করেন, নেগেটিভ ইন্টারোগেটিভ, অজেন্ট রুমা সাপোজ টু কাম টু কলেজ টুডে, তার কি এখানে সকাল 10টার সময় আসার কথা ছিল না, পাস্ট টেন্স হয়ে যাবে, কিন্তু এই জায়গাটা একটু খেয়াল করবেন। এবং এখানে দেখেন আসার এই যে যে জায়গাটুকু আমি মার্ক করলাম, অর্থাৎ র থাকবে বাংলা ক্রিয়ার শেষে, wasn't he supposed to come here at 10 a.m. আমি যে পর্যন্ত আপনাদের পড়ালাম এইটুকু কি আপনারা ভালোভাবে নিতে পারছেন? এই জায়গাটা কি কারো কোনো বুঝতে কোনো সমস্যা আছে? অর্থাৎ একটি নিয়ম 8 রকম ভাবে এখানে দেখালাম। এই পর্যন্ত কি বুঝতে পারছেন সবাই, যে সাপোজ টু এর ব্যবহার প্রেজেন্ট টেন্সে 4টি বাক্য কিভাবে করব এবং পাস্ট টেন্সে কিভাবে আমরা 4টি বাক্যের ব্যবহার করব? আর ইউ ওকে? এই বাক্যগুলো ব্যবহার করে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, দেখেন আমি বেসিক গ্রামারটা আপনাদের কিন্তু একেবারে জিরো লেভেল থেকে নিশ্চয়ই আপনাদের রিয়েলাইজ করতে পারছেন যে আমি কিভাবে শুরু করছি, একেবারে প্রাথমিক লেভেল থেকে এই আইটেম গুলা, গ্রামারের এই রুল গুলা যদি আপনাদের জানা থাকে, দেখবেন আপনারা শুরু থেকে ইংরেজি কিভাবে করবেন, ট্রান্সলেশন করতে গেলে, ফ্রি হ্যান্ড রাইটিং বা স্পিকিং করতে গেলে আপনাদের খুব সহজ হয়ে যাবে, বিষয়গুলো খুব সহজ হবে। আমার এই রুলগুলো একটু প্র্যাকটিস করবেন। এবং স্যারের যে বইটা যারা হাতে পেয়ে গেছেন, তো আজকে আমি বইটা থেকে 21 and 22 চ্যাপ্টার থেকে পড়াচ্ছি, এবং এই জায়গাটা আমার পড়ানোর পর আপনারা একটু দেখবেন, আপনাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবং এই বইতে এত সহজ করে বিষয়টা স্যার এখানে তুলে ধরেছে, যারা পড়ছেন অনেকেই দেখলাম আমার হোয়াটসঅ্যাপে ফিডব্যাক জানাচ্ছেন যে স্যার সত্যি বইটি অতুলনীয়। আসলে কিন্তু বইটি মানে যারা না পড়বেন তারা বুঝতে পারবেন না।
কত সহজ ভাবে একটা সিকুয়েন্স মেনটেন করে স্যার এই বইটা অ্যারেঞ্জ করেছে। সো নেক্সট আমরা এখন কথা বলবো ইউজ অফ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এন্ড উইল হ্যাভ টু। দেখেন ইংলিশে স্পিকিং করতে গেলে বা ফ্রি হ্যান্ড, অনেকে বলে যে স্যার শুধু ফ্রি হ্যান্ডের কোর্স করতে চাই, শুধু স্পোকেন ইংলিশের কোর্স করতে চাই। আপনি গ্রামারের এই কোর জিনিসগুলো যদি ভালোভাবে না জানেন, শুধু স্পিকিং আপনি কখনো পারবেন না। এটা তো একটা ল্যাঙ্গুয়েজ। এখানে তো আপনাকে ধারাবাহিকভাবে সবকিছু শিখে তারপর আপনি হুট করে যদি বলেন যে স্যার আমি স্পিকিং ইংলিশ স্কিলটা ডেভেলপ করতে চাই, আমি রিটেন স্কিলটা ডেভেলপ করতে চাই, আমি লিসনিং স্কিলটা, নো, ইটস কোয়াইট ইম্পসিবল। আপনাকে গ্রামার জেনে ধাপে ধাপে তারপরে আগাতে হবে। তো এই যে রুল গুলো আমি আপনাদেরকে দিচ্ছি, যে রুল গুলো বুঝাই দিচ্ছি, দেখবেন অনেকের কাছেই কিন্তু এত সহজ ভাবে এগুলো আগে কখনো দেখেছেন বলে আমার মনে হয় না। এবং একবার দেখলেই, কালকেও দেখলাম হোয়াটসঅ্যাপে অনেকে হোম টাস্ক আমাকে পাঠিয়েছেন, যে রুল গুলো দিয়েছিলাম ওই রুল গুলোর ভিতরে থেকে আপনারা বাক্য তৈরি করবেন, খাতায় লিখবেন, প্রচুর প্র্যাকটিস করবেন। দেখবেন এই জায়গাটা আপনাদের কাছে সহজ হয়ে গেছে, খুব সহজ হয়ে যাবে, আই হোপ। ইউজ অফ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু অ্যান্ড উইল হ্যাভ টু, এটিও ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের যতগুলো রুল রয়েছে তার ভিতরে অন্যতম একটা প্রধান রুল। ইউজ অফ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু অ্যান্ড উইল হ্যাভ টু। সো বি অ্যাটেন্টিভ অ্যান্ড এনজয় মাই ক্লাস। সাবজেক্টকে বর্তমানে বাধ্যতামূলকভাবে কোনো কাজ করতে হবে, অর্থাৎ বাংলা বাক্য বা বাংলা বাক্যে ক্রিয়ার সঙ্গে তে হবে। কি হবে বলেন তো? তে হবে। যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য হ্যাভ টু, হ্যাজ টুর ব্যবহার করতে হয়। আর সেক্ষেত্রে স্ট্রাকচার কি হবে নিম্ন। সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার গুলো কেমন হবে? অর্থাৎ আমাকে কাজটি করতে হবে, তাকে ঢাকায় যেতে হবে, তাকে স্কুলে যেতে হবে, তাকে আজ বাজারে যেতে হবে, এই ধরনের স্ট্রাকচার গুলো যখন, এই ধরনের কথা যখন আসবে, তখন সাবজেক্ট প্লাস হ্যাভ টু অর হ্যাজ টু প্লাস মেইন ভার্ব, সাবজেক্ট প্লাস হ্যাভ টু অর হ্যাজ টু প্লাস মেইন ভার্ব। here you can see আমাকে খুলনায় যেতে হবে, আই হ্যাভ টু গো টু খুলনা। ছাত্রদের সৎ হতে হবে, স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট। রহিমের কাজটি করতে হবে, রহিম হ্যাজ টু ডু দা ওয়ার্ক, রহিম হ্যাজ টু ডু দা ওয়ার্ক। অর্থাৎ সাবজেক্টকে বর্তমানে বাধ্যতামূলক ভাবে কোনো কাজ করতে হবে, অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়ার সঙ্গে তে হবে, যুক্ত থাকলেই তার ইংরেজি করার জন্য হ্যাভ টু এবং হ্যাভ। আর সেক্ষেত্রে স্ট্রাকচার হবে কি? সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস মেইন। আমাকে খুলনায় যেতে হবে, আই হ্যাভ টু গো টু খুলনা। ছাত্রদের সৎ হতে হবে, স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট, স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট। আমাকে খুলনায় যেতে হবে, আই হ্যাভ টু গো টু খুলনা। রহিমের কাজটি করতে হবে, রহিম হ্যাজ টু ডু দা ওয়ার্ক। আমি আনমিউট করে দিব, আপনাদের কাছ থেকে এগুলো ফিডব্যাক নিব, আপনাদের এগুলো কি বলতে হবে। এই রুল গুলা ব্যবহার করে আপনারা এই কথাগুলো বলার চেষ্টা করবেন, ইনস্ট্যান্টলি প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনি কতটুকু আগাতে পারলেন, আপনার ডেভেলপমেন্ট কতটুকু হলো, আপনি নিজেকে নিজে জাজ করতে পারবেন। আর ইউ ওকে? অর্থাৎ আপনি এখানে কতটুকু শিখলেন, আপনার অবস্থানটা কোন জায়গায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি যে ক্লাস করছেন, বেসিক ক্লাস আজ প্রায় 15-20 দিন ধরে আমি আপনাদের ক্লাস নিচ্ছি। তো এই জায়গাটা আপনাদের কোথায়, অবস্থাটা কোথায়, আপনারা নিজেরা বুঝতে পারবেন। ইনস্ট্যান্ট আপনাদের আমার সামনে কথা বলতে হবে। এই রুলগুলা কিন্তু শুধু শিখে রেখে দিলে হবে না, এগুলো প্র্যাকটিক্যাল ইউজ করতে হবে। আমি আপনাদের বলেছিলাম যে প্র্যাকটিক্যালি যদি আপনি ইউজ না করতে পারেন, আপনি নিজে কতটুকু শিখছেন এটা নিজে নিজে বুঝতে পারেন। নেক্সট, আবার এই বাক্যগুলোকে যখন আমরা না বোধক করব, তখন স্ট্রাকচারটি কেমন হবে? সাবজেক্ট প্লাস ডোন্ট হ্যাভ টু। গত ক্লাসে আপনারা অনেকেই অবজেকশন দিয়েছিলেন যে স্যার আমাদের দুইয়ের অধিক অর্থাৎ 3 বা 4টি চ্যাপ্টার করাবেন না, কারণ আপনারা ওইভাবে নিতে পারেন না। আসলে আমিও বিষয়টা আমার একটু বুঝতে ভুল হয়েছিল। আমি অল্প করাবো, অল্প পড়াবো, জাস্ট যেটুকু আপনাদের দিব আপনারা যেন ভালোভাবে নিতে পারেন। তো এই স্ট্রাকচার গুলো আমি খুব সুন্দর করে এখন আপনাদের বুঝিয়ে দিচ্ছি। একটু পরে আপনারা এটা নিয়ে একটু কথা বলবেন, রেইজ হ্যান্ড প্রেস করবেন, আমি আপনাদের কাছ থেকে আহ আবার এই বাক্যগুলোকে যখন নাবোধক বা নেগেটিভ করা হয়, তখন স্ট্রাকচারটি নিম্নরূপ হবে। স্ট্রাকচারটি কেমন হবে দেখেন, এখানে স্ট্রাকচারটি হবে, আমরা হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার দিয়ে অ্যাফার্মেটিভ করেছি। আর নেগেটিভ যখন করব, আমাকে খুলনায় যেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু গো টু খুলনা। ছাত্রদের সৎ হতে হবে না, স্টুডেন্টস ডোন্ট হ্যাভ টু বি অনেস্ট।
রহিমের কাজটি করতে হবে না। রহিম ডাজেন্ট হ্যাভ টু ডু দা ওয়ার্ক। রহিম ডাজেন্ট হ্যাভ টু ডু দা ওয়ার্ক। তো এখানে স্ট্রাকচার দুই ভাবে আপনারা করতে পারবেন। দেখেন আমি হাইলাইট করে দেই, আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। এই দুটি স্ট্রাকচারে যে কোনো একটিতে করলে আপনাদের রাইট হবে। সাবজেক্ট প্লাস ডোন্ট হ্যাভ টু অথবা ডাজেন্ট হ্যাভ টু প্লাস মেইন ভার্ব। আবার আরেকটি নিয়মে করা যায় সাবজেক্ট প্লাস হ্যাভ নট টু অথবা হ্যাজ নট। উপরে কি ছিল? সাবজেক্ট প্লাস ডোন্ট হ্যাভ টু অথবা ডাজেন্ট হ্যাভ টু, আর সাবজেক্ট প্লাস হ্যাভ নট টু অথবা হ্যাজ নট। আই ডোন্ট হ্যাভ টু গো টু স্কুল। আই ডোন্ট হ্যাভ টু প্রথম স্ট্রাকচার। আর দ্বিতীয় স্ট্রাকচার যদি করেন তখন কি হবে? আই হ্যাভ নট টু গো টু স্কুল। আই হ্যাভ নট টু, কারণ কি এখানে হ্যাভ বা হ্যাজ এটা মেইন ভার্ব হিসেবে ধরা হচ্ছে, আবার অক্সিলারি ভার্ব হিসেবে ধরা হচ্ছে। আমি আপনাদের একটি কথা প্রথমে বলেছিলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্বের ব্যবহারটা সব থেকে বিশাল। যেমন আই হ্যাভ এ পেন, এখানে কি হ্যাভটা কি? আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এখানে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব, আর কোনো ভার্ব নাই। কিন্তু যদি বলা হয় আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, এখানে দুটি ভার্ব রয়েছে। ইট একটি ভার্ব যেখান থেকে এসেছে ইটেন, এবং হ্যাভ একটি ভার্ব। তো এখানে হ্যাভটি হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ইটেন হচ্ছে মেইন ভার্ব। তো এখানে আই ডোন্ট হ্যাভ টু গো টু খুলনা অথবা আই হ্যাভ নট টু গো টু খুলনা। ছাত্রদের সৎ হতে হবে, স্টুডেন্টস, সরি, নেগেটিভ, আমাকে খুলনায় যেতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু গো টু খুলনা। ছাত্রদের সৎ হতে হবে না। স্টুডেন্টস ডোন্ট হ্যাভ টু বি অনেস্ট। দেখেন এখানে এই বি বসেছে কেন জানেন? কারণ এই যে হওয়া, ডিরেক্ট এখানে বি কিন্তু হওয়া বোঝাচ্ছে, এই জন্য ছাত্রদের সৎ হতে হবে। ছাত্রদের সৎ হতে হবে, তাই স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট। আর ছাত্রদের সৎ হতে হবে না, স্টুডেন্টস ডোন্ট হ্যাভ টু বি অনেস্ট। রহিমের কাজটি করতে হবে, রহিম ডাজেন্ট হ্যাভ টু ডু দা ওয়ার্ক। রহিম ডাজেন্ট হ্যাভ টু ডু দা ওয়ার্ক। আমরা অ্যাফার্মেটিভ করেছিলাম, ছাত্রদের সৎ হতে হবে, স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট। রহিমের কাজটি করতে হবে, রহিম হ্যাজ টু ডু দা ওয়ার্ক। আর রহিমের কাজটি করতে হবে না, রহিম হ্যাজ নট টু ডু দা ওয়ার্ক। অথবা রহিম ডাজেন্ট টু ডু দা ওয়ার্ক। এখানে এই বিষয়টা ডাজেন্ট হ্যাভ টু ডু দা ওয়ার্ক। আর এই যে দুটি নিয়ম, এই রুল টু, দুটি রুলই কিন্তু আমাদের এখানে পারফেক্ট। আপনারা যেটাই করবেন সেটাই রাইট। সাবজেক্ট প্লাস ডোন্ট হ্যাভ টু অথবা ডাজেন্ট হ্যাভ টু প্লাস মেইন ভার্ব, অর সাবজেক্ট প্লাস হ্যাভ নট টু অর হ্যাজ নট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মেইন, টু ইজ রাইট। দেন এই ধরনের বাক্যে প্রশ্নবোধক যখন করা হয় তখন আমরা কিভাবে করব? হ্যার ইউ ক্যান সি, এই ধরনের বাক্য যখন আমরা প্রশ্নবোধক করব তখন আমরা কিভাবে করব? আমাকে কি খুলনায় যেতে হবে? ছাত্রদের কি সৎ হতে হবে? রহিমের কি কাজটি করতে হবে? তখন আমরা কিভাবে এই স্ট্রাকচারটি সাজাবো? স্ট্রাকচার হবে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস ভার্বের মেইন ফর্ম প্লাস নোট অফ ইন্টারোগেশন। এই জায়গাটা আমরা প্রায় ভুলে যাই। আমরা কিন্তু ওই স্বাভাবিকভাবে ফুল স্টপ দিতে দিতে আমরা অভ্যস্ত হয়ে যাই। নো, এখানে যেহেতু আমরা ইন্টারোগেটিভ করতেছি তো নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ কোয়েশ্চেন মার্কটা অবশ্যই বসাতে হবে। তো কি দাঁড়ালো? ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস ভার্বের মেইন ফর প্লাস নোট অফ ইন্টারোগেশন। আমাকে কি খুলনা যেতে হবে? ডু আই হ্যাভ টু গো টু খুলনা? ডু আই হ্যাভ টু গো টু খুলনা, অর্থাৎ আমরা এখানে সেই পূর্বে যদি একটু ফিরে যাই, আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস। আমি কি ভাত খাই? এই জায়গাটা একটু ভালোভাবে নিতে হবে। দেখেন, ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস, এখানেও সেম নিয়ম। আমাকে কি খুলনায় যেতে হবে? ডু আই হ্যাভ টু গো টু খুলনা, অর্থাৎ অক্সিলারি ভার্বটি আমার এই প্রথমেই চলে আসবে। কি আসবে? ডু অথবা ডাজ। কেন আসবে বলেন তো? এখানে আমি একটা কথা বলছিলাম, আপনাদের অনেকেরই হয়তো মনে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ডু বা ডাজ আনতে হয়। কোথায় আনতে হয়? নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করার সময় ডোন্ট অথবা ডাজেন্ট, এবং যখন ইয়ে করবেন, ইন্টারোগেটিভ নেগেটিভ করবেন তখন ডোন্ট অথবা ডাজেন্ট, আর ইন্টারোগেটিভে ডু অথবা ডাজ। তো এখানে এই একই নিয়ম। ডু আই হ্যাভ টু গো টু ক্লিনা? ডু দ্য স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট? রহিমের কি কাজটি করতে হবে? ডাজ রহিম হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক? ডাজ রহিম হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক? তো পরবর্তীতে আমরা সেম নিয়ম আরেকটি দেখবো এখানে। অর্থাৎ এখানে আমরা কি করব? নেগেটিভ ইন্টারোগেটিভ। আমরা এখানে একটু কি করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ। এই বিষয়গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো খুবই সিম্পল, এগুলো খুবই ইজি, বাট মোস্ট ইম্পর্টেন্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ।
If you want to learn English very clearly, you must know these rules. Without knowing these rules, you cannot make a correct sentence. When you will write a paragraph or application, you will do many mistakes if you don't know these rules. ওকে, সো আপনারা প্র্যাকটিস করবেন আজকে। আপনারা, আমি যখন আনমিউট করবো, আমার সঙ্গে যদি কারো আপনাদের কোয়েশ্চেন থাকে, ইংলিশে কথা বলবেন, শুধু বাংলায় বললে হবে না। যেহেতু আমরা ইংলিশ শিখতেছি, তো ইংলিশ স্যারের সঙ্গে আপনারা, ইংলিশ শেখার স্টুডেন্ট সবাই ইংলিশে কথা বলবেন। প্রচুর ভুল হবে প্রথম দিকে, কিন্তু ওই ভুলগুলো আস্তে আস্তে দেখবেন কারেক্ট হবে। দেন বাক্যটি যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, তখন স্ট্রাকচারটি কেমন হবে? তখন স্ট্রাকচারটি ঠিক এইভাবে করতে হবে: ডোন্ট অথবা ডাজেন্ট প্লাস হ্যাভ টু প্লাস মেইন ভার্ব। ডোন্ট অথবা ডাজেন্ট প্লাস হ্যাভ টু প্লাস মেইন ভার্ব। আমাকে কি খুলনায় যেতে হবে না? ডোন্ট আই হ্যাভ টু গো টু খুলনা? শেষে কিন্তু কোয়েশ্চেন মার্ক। ছাত্রদের কি সৎ হতে হবে না? ডোন্ট দ্য স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট? রহিমের কি কাজটি করতে হবে না? ডাজেন্ট রহিম হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক? ডাজেন্ট রহিম হ্যাভ টু ডু দ্য অর্ক? অর্থাৎ এই স্ট্রাকচার গুলো নেগেটিভ করতে গেলে আমরা সেখানে কি ব্যবহার করব? আমরা ডোন্ট অথবা ডাজেন্ট ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো আমরা কমপ্লিট করতে পারি। আমি এই পর্যন্ত যা যা বুঝালাম, আপনারা কি কিছু বুঝতে পারছেন? অবশ্যই, যারা শেষে জয়েন করছেন, দেখেন এই প্রত্যেকদিন এই সেম সমস্যাটা হয়, শেষের দিকে জয়েন করেন, বলেন যে স্যার এটা বুঝিনি ওইটা বুঝিনি। তো আমি তারপরও আপনাদের জন্য এটা বুঝাবো, হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার আবারও একটু দেখাবো। এটা একটু কমপ্লিট করতে দেন, পরবর্তীতে আমি আবার একটু ব্যাকে চলে যাবো। তো এনজয় দ্য ক্লাস প্লিজ। তো এখানে আমি কিসের ব্যবহার শিখালাম? এখানে আমরা যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব, তখন আমরা স্ট্রাকচার কিভাবে তৈরি করব? ডোন্ট অথবা ডাজেন্ট প্লাস হ্যাভ টু প্লাস মেইন ভার্ব। ডোন্ট অথবা ডাজেন্ট প্লাস হ্যাভ টু প্লাস মেইন ভার্ব। আমাকে কি খুলনায় যেতে হবে না? ডোন্ট আই হ্যাভ টু গো টু খুলনা? ডোন্ট আই হ্যাভ টু গো টু খুলনা? রহিমের কি কাজটি করতে হবে না? ডাজেন্ট রহিম হ্যাভ টু ডু দা ওয়ার্ক? ডাজেন্ট রহিম হ্যাভ টু ডু দা ওয়ার্ক? আপনারা শুধু স্ট্রাকচার গুলো একটু মনে রাখবেন জাস্ট। আর যদি আপনাদের পাশে নোটবুক খাতা কলম থাকে, কাইন্ডলি একটু লিখে রাখবেন। তো পরবর্তীতে কি আছে, এখানে হ্যাড টু এর ব্যবহারটা আমরা একটু দেখব। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে হ্যাড টু এর ব্যবহারটাও অনেক বিশাল। এখানে কি বলছে? সাবজেক্টকে অতীতে কোনো কাজ করতে হয়েছিল। বিষয়টা একটু ভালোভাবে নিবেন। সাবজেক্টকে অতীতে কোনো কাজ করতে হয়েছিল, অর্থাৎ বাংলা বাক্যের ক্রিয়ার সঙ্গে তে হয়েছিল থাকলে তাকে ইংরেজি করার জন্য নিজের স্ট্রাকচারটি ব্যবহার করতে। কি বলছে? সাবজেক্টকে অতীতে কোনো কাজ করতে হয়েছিল, অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়ার সঙ্গে তে হয়েছিল থাকলে তাকে ইংরেজি করার জন্য নিচের স্ট্রাকচারটি করতে। তে হয়েছিল, এটা আবার কেমন? জসিমকে অফিসে যেতে হয়েছিল, আমাকে ভাত রান্না করতে হয়েছিল, আমাদেরকে বই পড়তে হয়েছিল, আমাদেরকে বই পড়তে হয়েছিল, তাকে বাজারে যেতে হয়েছিল, তাকে আজ হসপিটালে যেতে হয়েছিল, তার কাজটি করতে। এই ধরনের বাক্য যদি থাকে, তে হয়েছিল, দেন উই হ্যাভ টু or we will use the structure of subject plus had to plus main verb। কি হবে বলেন? সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস মেইন ভার্ব। কি হবে? জসিমকে অফিসে যেতে হয়েছিল, জসিম হ্যাড টু গো টু অফিস। জসিম হ্যাড টু গো টু অফিস। আমাকে ভাত রান্না করতে হয়েছে, আই হ্যাড টু কুক রাইস। আই হ্যাড টু কুক রাইস, অর্থাৎ আমাকে ভাত রান্না করতে হয়েছে। তারপর কি হবে বলেন তো? আমাকে বই পড়তে হয়েছিল, উই হ্যাড টু রিড বুকস। আমাকে মোবাইলটি কিনতে হয়েছিল, আই হ্যাড টু বাই দা মোবাইল। অর্থাৎ এখানে সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্বের মেইন ফর্ম প্লাস বাকি অংশ যদি থাকে সেটা দিতে পারেন। তাহলে কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস মেইন ভার্ব। জসিমকে অফিসে যেতে হয়েছিল, জসিম হ্যাড টু গো টু অফিস। আচ্ছা, এই ধরনের বাক্য যখন আমরা নেগেটিভ করব, তখন কি হবে? নেগেটিভটাও একেবারে সহজ, আমরা উপরে যে নিয়মগুলো ফলো করে আসছি সেই একই নিয়মে আমরা করব এটা। জসিমকে অফিসে যেতে হয়নি, শুধু এখানে নট বসাতে হবে। নট কোথায় বসাবেন? হ্যাড নট টু অথবা ডিডেন্ট হ্যাভ টু দিয়ে করা যায়। হ্যাড নট টু প্লাস ডিড নট হ্যাভ টু। জসিমকে অফিসে যেতে হয়নি, জসিম হ্যাড নট টু গো টু অফিস, অথবা জসিম ডিড নট হ্যাভ টু গো টু।
ডিড নট হ্যাভ টু কেন দিব মনে আছে এই জায়গাটা? কেউ কি বলতে পারবেন এখানে আমি কেন হ্যাভ দিচ্ছি আর কেন এক জায়গায় জসিম হ্যাড নট টু গো টু অফিস? আরেক জায়গায় আমি বলতেছি জসিম ডিড নট হ্যাভ টু গো টু অফিস। জসিম ডিড নট হ্যাভ টু গো টু অফিস। এটা আমি কেন বললাম বলতে পারবেন? যে হ্যাভ নট টু আর ডিড নট হ্যাভ টু, এটা কেন লিখলাম? হ্যাঁ, একজন একজন, সবাই না। রেইজ হ্যান্ড, বলেন বলেন। না না না, এটা কোনো উত্তর হইল না, প্রায় আপনার সঠিক হয়েছে কিন্তু। না, তাও হয়নি। হ্যাঁ, কে জানি কেবল একজন বলছেন যে এখানে ডিড আছে এই জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। অনেকেই সব ভুল বলছেন, কিন্তু এখানে সঠিক উত্তর কি হবে দেখেন। জসিম হ্যাড নট টু গো টু অফিস, এটা ঠিক আছে। কিন্তু এই জায়গায় যখন আমি লিখছি জসিম ডিড নট হ্যাভ টু গো টু অফিস, প্রথম বাক্য কি লিখলাম? জসিম হ্যাড নট টু গো টু অফিস। জসিমকে অফিসে যেতে হয়নি। ওই বাক্য আমি অন্যভাবে কিভাবে লিখছি সেম ওয়ে, সেকেন্ড অপশনে জসিম ডিড নট হ্যাভ টু গো টু অফিস। এই যে ভার্বের ডিড বসছে না কোন সেন্টেন্সের ভিতরে, দেখবেন ডিড বসলে ডিড এর পরে যে ভার্বটা থাকে এটি ভি অন ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মে লিখতে হয়। এখানে কে জানি বলছেন দুইটা পাস্ট টেন্স হয় না, এটা ওইটা না। সঠিক উত্তর হচ্ছে ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ডিড নট আবার হ্যাড টু বসাবেন? হ্যাড তো এখানে হ্যাভ এর পাস্ট টেন্স, হ্যাভ এর ভি টু হচ্ছে হ্যাড। ইটস রং। রাইট কি হবে? জসিম ডিড নট হ্যাভ টু, যেহেতু এখানে ডিড ব্যবহার করছে, ডিড এর পরে এখানে হ্যাভ দিতে, নট হ্যাড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নেক্সট, আমাকে ভাত রান্না করতে হয়নি। আই ডিড নট হ্যাভ টু কুক রাইস। দেখেন, এইখানে এটা না দিয়ে যদি এইভাবে করা হয়, আই হ্যাড নট টু কুক রাইস, এটাও রাইট। অথবা আই ডিড নট হ্যাভ টু কুক রাইস, এখানেও সেই একই ব্যাখ্যা। আই ডিড এর পরে হ্যাভ বসবে, এই যে ডিড নট এর পরে হ্যাভ বসেছে। আই ডিড নট হ্যাভ টু কুক রাইস। আমাদেরকে বই পড়তে হয়নি, উই ডিড নট হ্যাভ টু রিড বুকস। কি হবে বলেন তো? উই ডিড নট হ্যাভ টু রিড বুকস। উই ডিড নট হ্যাভ টু রিড বুকস। ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে স্ট্রাকচারটি কেমন হবে? ইন্টারোগেটিভ যখন করব তখন আমরা স্ট্রাকচারটি কিভাবে সাজাবো? ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। ইউ ক্যান সি দ্যাট। যখন আমরা এটি ইন্টারোগেটিভ করব তখন ওই ডিড শুধু প্রথমে চলে আসবে, আর সবকিছু ঠিক থাকবে। জসিমকে কি অফিসে যেতে হয়েছিল? ডিড জসিম হ্যাভ টু গো টু অফিস? আমাকে কি ভাত রান্না করতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু কুক রাইস? আমাদের কি বই পড়তে হয়েছিল? ডিড উই হ্যাভ টু রিড বুকস? ডিড উই হ্যাভ টু রিড বুকস? অর্থাৎ এখানে ইন্টারোগেটিভ করতে গেলে এই যে ডিড, এই ডিড প্রথমে আনলেই দ্যাটস অল রাইট। জসিমকে কি অফিসে যেতে হয়েছিল? ডিড জসিম হ্যাভ টু গো টু অফিস? আমাকে কি ভাত রান্না করতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু কুক রাইস? এবার যখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব তখন এই বাক্যগুলো আমরা কিভাবে ব্যবহার করব? নেগেটিভ ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে স্ট্রাকচারটা একটু ভালোভাবে খেয়াল করবেন। যখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব তখন আমরা এই ওয়েতে এই বাক্যগুলা করতে পারবো। ডিড নট অথবা ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের সিম্পল ফর্ম। জসিমকে কি অফিসে যেতে হয়নি? ডিডন্ট জসিম হ্যাভ টু গো টু অফিস? ডিডন্ট জসিম হ্যাভ টু গো টু অফিস? আমাকে কি ভাত রান্না করতে হয়নি? ডিডন্ট আই হ্যাভ টু কুক রাইস? অর্থাৎ ডিড নট কে আমরা শর্ট ফর্মে ডিডন্ট। ডিডন্ট আই হ্যাভ টু কুক রাইস? আমাদেরকে কি বই পড়তে হয়নি? ডিডন্ট উই হ্যাভ টু রিড বুকস? এই পর্যন্ত আপনারা কি সবাই বুঝতে পারছেন? আশা করি। যার যে সমস্যা আছে আমি একটু পরে আবার ব্যাকে আসবো, কিছু কিছু সমস্যা থাকলে আবার রিপিট করব সেগুলো। পরবর্তীতে আমরা আরো একটি স্ট্রাকচার দেখে নিব। এটি হচ্ছে উইল হ্যাভ টু এর ব্যবহার। কিসের ব্যবহার বলেন তো? উইল হ্যাভ টু। তো হ্যার ইউ ক্যান সি, সাবজেক্টকে ভবিষ্যতে কোনো কাজ বাধ্যতামূলক ভাবে করতে হবে। ডেফিনেশনটা সবসময় ভালোভাবে খেয়াল করবেন আর এক্সাম্পল মনে রাখবেন। এই দুইটা জিনিস মনে রাখলে আপনারা সেখান থেকে স্ট্রাকচার বানাতে পারবেন। টেন্স যারা ভালোভাবে জানেন, আমি যদি একটা বাক্য বলি আই ইট রাইস, এই বাক্যটার অর্থ আমি ভাত খাই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। তো এক্সাম্পল যদি ভালোভাবে জানা থাকে এখান থেকে কি নিয়ম বানানো যায়, স্ট্রাকচার বানানো যায়? কিভাবে? আই হচ্ছে সাবজেক্ট, দেন ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। অথবা এখানে
যদি হি ইটস রাইস তখন কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্মের সঙ্গে এস বা ইএস প্লাস অবজেক্ট। তো এখানে কি হলো? এখানে হচ্ছে উইল হ্যাভ টু এর ব্যবহার। ডেফিনেশনটা ভালো করে খেয়াল করবেন, সংজ্ঞায় কি বলছে? সাবজেক্টকে ভবিষ্যতে কোনো কাজ বাধ্যতামূলক ভাবে করতে হবে, অবশ্যই করতে হবে, একটা বাধ্যবাধকতা অব্লিগেশন থাকবে যেখানে। এরূপ বুঝালে বাংলা বাক্য ক্রিয়ার শেষে তে হবে। কি থাকবে বলেন তো? বাংলা বাক্য ক্রিয়ার শেষে তে হবে থাকলে ভবিষ্যৎ ভাব প্রকাশ করলে সেই সমস্ত বাক্যের ইংরেজি করার জন্য নিম্নের স্ট্রাকচারটি আমরা ফলো করতে পারি, আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। করিম সাহেবকে আগামীকাল অনুষ্ঠানটি উদ্বোধন করতে হবে। রহিমকে 21শে ফেব্রুয়ারি একটি গোলাপ ফুল কিনতে হবে। এখানে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট or extension. Subject plus will have to plus verb simple form plus extension. করিম সাহেবকে আগামীকাল অনুষ্ঠানটি উদ্বোধন করতে হবে। মিস্টার করিম উইল হ্যাভ টু ইনাগুরেট দ্য ফাংশন। রহিমকে 21শে ফেব্রুয়ারি একটি গোলাপ ফুল কিনতে হবে। রহিম উইল হ্যাভ টু বাই আ রোজ অন 21st ফেব্রুয়ারি। 21st ফেব্রুয়ারি, তো এখানে কি হলো? সাবজেক্ট হচ্ছে রহিম, তারপর দেখেন উইল হ্যাভ টু, একটু হাই কালার, গ্রিন কালার দিয়ে হাইলাইট করে দেই, দেখেন এই যে রহিম। এখানে সাবজেক্ট কি বলেন তো? রহিম। তারপরে বসেছে উইল হ্যাভ টু। তারপর কি বসেছে? উইল হ্যাভ টু। তারপর কি বসবে? ভার্বের সিম্পল ফর্ম বসেছে বাই। এখানে বট না, বাইংও না, অর্থাৎ এখানে ভার্বের সিম্পল ফর্ম বসবে প্লাস বাকি অংশ বসবে। মিস্টার করিম এখানে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ টু, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। উইল হ্যাভ টু প্লাস ইনাগুরেট, এটা ভার্বের বেস ফর্ম, দা ফাংশন এক্সটেনশন। তো কি হলো? করিম সাহেবকে আগামীকাল অনুষ্ঠানটি উদ্বোধন করতে হবে। মিস্টার করিম উইল হ্যাভ টু ইনাগুরেট দা ফাংশন। রহিমকে 21শে ফেব্রুয়ারি একটি গোলাপ ফুল কিনতে হবে। কি করতে হবে? একটি গোলাপ ফুল কিনতে হবে। রহিম উইল হ্যাভ টু বাই আ রোজ অন 21st ফেব্রুয়ারি। তো এই বাক্যটি আমরা কি করলাম? এটি আমরা অ্যাফার্মেটিভ করেছি। কি করেছি বলেন তো? অ্যাফার্মেটিভ করেছি। এটা যখন আমরা নেগেটিভ করব তখন আমরা কিভাবে করব? এই বাক্যগুলো নেগেটিভ করতে গেলে সাবজেক্ট প্লাস ওন্ট হ্যাভ টু, দেখেন উইল হ্যাভ টু এর নেগেটিভ ফর্মকে আমরা কি বলবো? ওন্ট হ্যাভ টু। কি বলবো বলেন? ওন্ট হ্যাভ টু। কি বলবো? ওন্ট হ্যাভ টু। সাবজেক্ট প্লাস ওন্ট হ্যাভ টু প্লাস মেইন ভার্ব, প্লাস কি হবে বলেন তো? মেইন ভার্ব। এই ধরনের বাক্য যখন না বোধক বা নেগেটিভ করতে হয় তখন স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ওন্ট হ্যাভ টু প্লাস মেইন ভার্ব। করিম সাহেবকে আগামীকাল অনুষ্ঠানটি উদ্বোধন করতে হবে, এটা ছিল অ্যাফার্মেটিভে। আর নেগেটিভে কি হবে? করিম সাহেবকে আগামীকাল অনুষ্ঠানটি উদ্বোধন করতে হবে না। মিস্টার করিম ওন্ট হ্যাভ টু ইনাগুরেট দ্য ফাংশন। রহিমকে 21শে ফেব্রুয়ারি একটি গোলাপ ফুল কিনতে হবে না। রহিম ওন্ট হ্যাভ টু বাই আ রোজ অন 21st ফেব্রুয়ারি। তো আমরা অ্যাফার্মেটিভ শিখলাম, সঙ্গে নেগেটিভ শিখলাম। এখন এই ধরনের বাক্যগুলো কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব, কিভাবে এই বাক্যগুলো আমরা কি করব এখন, এই বাক্যগুলো কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব। ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? এই পর্যন্ত আমি যা কিছু পড়াচ্ছি, যা কিছু বুঝাচ্ছি, আমি প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা রুল আমি ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। আপনাদের কাছে আশা করি খুবই সহজ মনে হবে। এবং যারা একটু লেটে জয়েন করেছেন অনেকেই বলেছেন স্যার হ্যাভ টু হ্যাজ টু এর ব্যবহার আগে এটা শেষ করতে দেন, আমি আবার ব্যাকে যে এই রুলগুলো একটু দেখাই দিব। তো মনোযোগ সহকারে আপনারা একটু শুনতে থাকেন। ওকে? বুঝিনি। হ্যাঁ দিব, ওগুলো অ্যারেঞ্জ করে দিব, আগে ক্লাসগুলো একটু নিতে দেন, সবকিছুই আপনারা সিরিয়াল করে পেয়ে যাবেন। এবং সবকিছুই একটা সিস্টেমেটিক ওয়েতে হবে। আপনারা শুধু ক্লাস রেগুলার ওয়েতে করবেন। এবং ক্লাসগুলো যে হোম টাস্ক গুলো দেয় এগুলো, আজকেও আপনাদের হোম টাস্ক থাকবে কি, এই রেজ রুল গুলা দিচ্ছি, এই রুল গুলো আপনারা বাড়িতে প্রত্যেকটা রুল থেকে 4টা করে বাক্য লিখবেন, সেইগুলো আমাকে সাবমিট করবেন আবার হোয়াটসঅ্যাপে, বা আপনারা যেভাবে পারেন এগুলো দিচ্ছেন এই ওয়েতে দিতে থাকবেন। দেখবেন আপনাদের ডেভেলপমেন্টটা নিজেরাই বুঝতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। তো এখানে কি, এখন আমরা ইন্টারোগেটিভ দেখব। এই ধরনের বাক্য যখন ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হয় তখন কি হয়? তখন হয় স্ট্রাকচারটি হবে নিম্নরূপ: উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস মেইন ভার্ব। একটু ভালো করে খেয়াল করবেন, উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস মেইন ভার্ব। কি হবে? উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস মেইন ভার্ব।
রহিম সাহেবকে কি আগামীকাল অনুষ্ঠানটি উদ্বোধন করতে হবে? আপনি কারো কাছে জিজ্ঞাসা করলেন বা আপনার কাছে কেউ জিজ্ঞেস করলো যে রহিম সাহেবকে কি আগামীকাল অনুষ্ঠানটি উদ্বোধন করতে হবে, তো প্রথমে কি আনতে হবে? উইল আনতে হবে। তারপর কি? সাবজেক্ট মিস্টার রহিম। তারপর কি? হ্যাভ টু। তো উইল মিস্টার করিম হ্যাভ টু। তারপর মেইন ভার্ব কি? ইনাগুরেট। তারপর এক্সটেনশন কি রয়েছে? অবজেক্ট কি রয়েছে? দ্য ফাংশন। উইল মিস্টার করিম হ্যাভ টু ইনাগুরেট দ্য ফাংশন। তো এখানে কিন্তু আপনাদের এটা দিতে হবে, একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। উইল মিস্টার করিম হ্যাভ টু ইনাগুরেট দ্য ফাংশন? উইল রহিম হ্যাভ টু বাই আ রোজ অন 21st February? উইল মিস্টার রহিম হ্যাভ টু বাই এ রোজ অন 21st February? রহিমকে কি 21শে ফেব্রুয়ারি একটি গোলাপ ফুল কিনতে হবে? এই ধরনের বাক্য যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন স্ট্রাকচার কিভাবে গঠন করব? তখন আমরা স্ট্রাকচার করব উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস মেইন ভার্ব। উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস মেইন ভার্ব। এই বাক্যগুলো যদি আপনারা শুধু একটু ভালোভাবে নিতে পারেন, এইগুলো একটু প্র্যাকটিস করতে পারেন, দেখবেন আপনারা ফ্রি হ্যান্ডে যখন ইংলিশ লিখবেন, কথা বলবেন, আমি তো মনে করি আপনাদের যেভাবে পড়াচ্ছি আপনারা যদি প্রত্যেকে একটু মনোযোগী হন, এগুলা যদি বাসায় আরেকটু প্র্যাকটিস করেন, আপনারা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন। স্যার যখন আপনাদের ফ্রি ক্লাস গুলো নেয় আমি তখন পাশে বসে শুনি, আপনাদের যে ওয়াদা গুলো দেয়, যে প্রতিশ্রুতি গুলো দেয়, আমি মনে করি তার থেকে স্যার আপনাদের এই পেইড কোর্সে অনেক বেশি কিছু শিখায়। কি আমার কথা সত্য কিনা বলেন? এখানে প্রত্যেকটা রুল আপনাদেরকে যেভাবে আমি ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, যারা 6, 7 বা 8, 9-এ পড়ে, দেখবেন বিভিন্ন ওই যে ব্যাজে প্রাইভেট গুলা পড়ে, তো তারা কি করে? তারা ওইখানে জাস্ট কয়েকটা ধরা বাঁধা নিয়মের ভিতরে কিন্তু থাকে। কিন্তু এই যে স্যারের যে স্পিকিং, এই স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই যে বইটা, এখানে স্যার যেভাবে বইয়ের লেসন গুলো অ্যারেঞ্জ করেছে, আপনারা যারা বইটা পেয়েছেন আপনারা সব লেসন গুলা একটু স্কিপ করবেন, একটু চোখ বুলায় যাবেন। প্রত্যেকটা ইয়ে আপনারা একটু পড়ে দেখবেন ভাই, প্রত্যেকটা চ্যাপ্টার একটু অল্প অল্প করে পড়ে দেখবেন। শুধু বইটার কথা বলছি না স্যার, টোটাল আপনাদের এই যে 3 মাসের যে কোর্সটা যেভাবে ডিজাইন করেছে, তো কেউ যদি 3 মাস এই কোর্সটা করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস ইংলিশে আপনি অবশ্যই ফ্লুয়েন্ট হবেন, যদি স্যারের কথাগুলো শোনেন এবং স্যার যে ওয়েতে আপনাদের পড়ায়, আমি যেভাবে আপনাদের পড়াচ্ছি, শুধু এগুলো একটু ফলো করবেন। আজকে কত সুন্দর, কত ইম্পর্টেন্ট রুল! আপনি চিন্তা করেন তো, একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, এই যে রুল গুলা পড়াচ্ছি, এগুলো যখন ফ্রি হ্যান্ডে আমরা প্যারাগ্রাফ লিখতে যাই, আমরা যখন ফ্লুয়েন্টলি কথা বলবো, তখন এগুলো আমাদের অবশ্যই লাগবে। আপনার স্কুলে এই বাক্যটাই মনে করেন আপনি ব্যবহার করবেন আপনার একটা দৈনন্দিন জীবনে, আপনি এক জায়গায় একটা অ্যাড্রেস দিবেন, বা আপনি একজনের আপনার বন্ধুর সাথে এই কথাটা বলতে চাচ্ছেন যে করিম সাহেবকে কি আগামীকাল অনুষ্ঠানটি উদ্বোধন করতে হবে, তো এই বাক্যটা আপনি কিভাবে ইংলিশে করবেন? এখানে আপনি এই হ্যাভ টু এর ব্যবহার, বা এই যে প্রথমে উইল বসবে, সাবজেক্ট বসবে, হ্যাভ টু প্লাস মেইন ভার্ব, এই স্ট্রাকচার যদি আপনার জানা না থাকে, আপনি কিভাবে করবেন? তো এই বিষয়গুলো একটু ভালোভাবে নিতে হবে। এই যে কাজগুলো আমি দিচ্ছি, এই যে স্ট্রাকচার গুলো আমি শেখাচ্ছি, এগুলো আবার একটু প্র্যাকটিস করবেন, দেখবেন ইউ উইল বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন এ শর্ট টাইম। আই হোপ ইট। তো এখানে কি হলো? করিম সাহেবকে কি আগামীকাল অনুষ্ঠানটি উদ্বোধন করতে হবে? উইল মিস্টার করিম হ্যাভ টু ইনাগুরেট দ্য ফাংশন? তারপর কি হবে? রহিমকে কি 21শে ফেব্রুয়ারি একটি গোলাপ ফুল কিনতে হবে? উইল রহিম হ্যাভ টু বাই আ রোজ অন 21st February? তো এর পরবর্তীতে আমরা যখন এই ধরনের বাক্যগুলো নেগেটিভ ইন্টারোগেটিভ বা না বোধক করব, সরি নেগেটিভ না বোধক প্রশ্নবোধক করব, অর্থাৎ না যুক্ত প্রশ্নবোধক করব, তখন আমাদের স্ট্রাকচারটি আমরা কিভাবে করব? তো এখানে করিম সাহেবকে কি আগামীকাল অনুষ্ঠানটি উদ্বোধন করতে হবে না? রহিম সাহেবকে কি 21শে ফেব্রুয়ারি একটি গোলাপ ফুল কিনতে হবে না? এখানে ওন্ট, অর্থাৎ এখানে উইল আমার অ্যাফার্মেটিভে ছিল, নেগেটিভে ওন্ট হয়ে যাবে, উইল নট কে ওন্ট বলা হচ্ছে। ওন্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। করিম সাহেবকে কি আগামীকাল অনুষ্ঠানটি উদ্বোধন করতে হবে না? ওন্ট মিস্টার করিম হ্যাভ টু ইনাগুরেট দ্য ফাংশন টুমরো? রহিমকে কি 21শে ফেব্রুয়ারি একটি গোলাপ ফুল কিনতে হবে না? ওন্ট রহিম হ্যাভ টু বাই আ রোজ অন 21st February? কি হলো তাহলে? ওন্ট মিস্টার রহিম হ্যাভ টু বাই আ রোজ অন 21st February? অর্থাৎ এই বাক্যগুলো আমরা যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব, তখন আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে এই বাক্যগুলো কমপ্লিট করতে পারি। ওন্ট প্লাস সাবজেক্ট
প্লাস হ্যাভ টু প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। কি হবে বলেন তো? কোয়েশ্চেন মার্ক। এইভাবে আমরা প্রত্যেকটা ট্রান্সলেশন, প্রত্যেকটা স্ট্রাকচার দেখে দেখে, আমি এখানে যে শব্দগুলো, যে স্ট্রাকচার গুলো আপনাদেরকে শিখিয়েছি, প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, আপনি স্পিকিং বলেন, আপনি লিসনিং বলেন, যাই বলেন না কেন, এগুলো না করে আপনি শিখতে পারবেন না। শুধু এক একজন বলেন স্যার স্পোকেনের কোর্স করতে চাই, কয় মাসের কোর্স, কয় টাকা নিবেন, কিভাবে করাবেন? শুধু স্পোকেনের কোনো কোর্স হয় না। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি একটা স্কিপ করে অন্যটাই যেতে পারবেন না। তো এখানে আপনারা মোটামুটি এই পর্যন্ত আমাদের লেসনটা আজকে ছিল। কিন্তু এখানে হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহারটা হয়তো অনেকে একটু বুঝতে পারেননি। আমি আবার একটু ব্যাকে চলে যাচ্ছি, এটা একটু ভালোভাবে নিবেন। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এবং উইল হ্যাভ টু, তো এর ভিতর থেকে হ্যাভ টু এবং হ্যাজ টু এর রুল দুটি আমি আবার একটু রিপিট করব। তো এখানে কি বলছে? সাবজেক্টকে বর্তমানে বাধ্যতামূলক ভাবে কোনো কাজ করতে হয়, এই জায়গায় এটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে কি বলছে? সাবজেক্ট বা কর্তা যিনি থাকবে, তাকে বর্তমানে বাধ্যতামূলকভাবে কোনো কাজ করতে হবে। এমন বোঝালে কি হবে? আমাকে খুলনায় যেতে হবে, ছাত্রদেরকে সৎ হতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস মেইন ভার্ব। খুবই সিম্পল একটি বিষয়। সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস মেইন ভার্ব। আমাকে খুলনায় যেতে হবে। আই হ্যাভ টু গো টু খুলনা। আই হ্যাভ টু গো টু খুলনা। রহিমকে কাজটি করতে হবে। রহিম হ্যাজ টু ডু দা ওয়ার্ক। এখানে আমরা হ্যাভ টু দিয়েন না কিন্তু, কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে সাবজেক্টের উপর ডিপেন্ড করে হ্যাজ বসেছে। রহিম হ্যাজ টু ডু দা ওয়ার্ক। রহিম হ্যাজ টু ডু দা ওয়ার্ক। আই হ্যাভ টু গো টু খুলনা। আই হ্যাভ টু বাই আ মোবাইল ফোন। আই হ্যাভ টু ইট ব্যালেন্সড ডাইট। আই হ্যাভ টু গো টু ঢাকা। অর্থাৎ এখানে হ্যাভ টু এর ব্যবহার কি হবে বলেন তো? বাংলা বাক্য ক্রিয়ার সঙ্গে তে হবে যুক্ত থাকলে সেই জায়গায় আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করব। সাবজেক্ট প্লাস হ্যাভ টু হ্যাজ টু প্লাস মেইন ভার্ব। এর এই বাক্যগুলা যখন আমরা নেগেটিভ করব তখন কি হবে? তখন হবে সাবজেক্ট প্লাস ডোন্ট হ্যাভ টু অথবা ডাজেন্ট হ্যাভ টু প্লাস মেইন ভার্ব, অথবা সাবজেক্ট প্লাস হ্যাভ নট টু অথবা হ্যাজ নট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমাকে খুলনায় যেতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু গো টু খুলনা। ছাত্রদের সৎ হতে হবে না। স্টুডেন্টস ডোন্ট হ্যাভ টু বি অনেস্ট। রহিমের কাজটি করতে হবে না। রহিম ডাজেন্ট হ্যাভ টু ডু দা ওয়ার্ক। রহিম ডাজেন্ট হ্যাভ টু ডু দা ওয়ার্ক। রহিমের কাজটি করতে হবে না। অর্থাৎ আমরা এখানে দুইটা রুল অ্যাপ্লাই করতে পারি। সাবজেক্ট প্লাস ডোন্ট হ্যাভ টু অথবা ডাজেন্ট হ্যাভ টু প্লাস মেইন ভার্ব, অথবা সাবজেক্ট প্লাস হ্যাভ নট টু অথবা হ্যাজ নট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এই পর্যন্ত আমি আপনাদের যে রুলগুলা বুঝালাম, আপনারা কি মোটামুটি কিছু নিতে পারছেন এখান থেকে? আপনাদের কারো কোনো সমস্যা আছে এই জায়গাটায়? কোশ্চেন করার জন্য আমি আরো টাইম দেবো, এখন আমার আরো একটু কাজ বাকি আছে। তো এইখানে আপনাদের যে এখানে যে হোম টাস্ক থাকবে কিসের উপর জানেন? এই যে রুল গুলা দিচ্ছি না, এই রুলের উপরে। যেমন এইখানে নেগেটিভ করবেন, আমাকে খুলনায় যেতে হবে না, ছাত্রদের সৎ হতে হবে না, রহিমের কাজটি করতে হবে না। এই নেগেটিভের ভিতরে মাত্র তিনটা ট্রান্সলেশন, তিনটা বাক্য এখানে দেওয়া আছে। এখানে আপনারা 13টা করবেন, আরো 10টা বাড়িয়ে করবেন। প্রত্যেকটা স্ট্রাকচার থেকে মিনিমাম 10টা করে আপনারা করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। আমাকে ইন্টারোগেটিভ যখন করতে হবে, আমাকে কি খুলনায় যেতে হবে, ছাত্রদের কি সৎ হতে হবে, রহিমকে কি কাজটি করতে হবে, এখানে তিনটি বাক্য দেওয়া আছে, আপনারা আরো 10টি করবেন। অনেক অনেক প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত আপনাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। বাক্যটি যখন নেগেটিভ ইন্টারোগেটিভ হবে তখন কি হবে? তখন স্ট্রাকচারটি আমরা করব ডোন্ট ডাজেন্ট অথবা হ্যাভ টু। ডোন্ট ডাজেন্ট প্লাস হ্যাভ টু প্লাস মেইন ভার্ব। আমাকে কি খুলনায় যেতে হবে না? ডোন্ট আই হ্যাভ টু গো টু খুলনা। ছাত্রদের কি কি সৎ হতে হবে না? ডোন্ট দ্য স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট। রহিমের কি কাজটি করতে হবে না? ডাজেন্ট রহিম হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ এখন আমি এই যে বিষয়গুলো শিখালাম, এইখান থেকে আমি তো 1 ঘন্টা কথা বললাম, আপনারা শুধু শুনলেন। আপনারা কে কতটুকু কি নিতে পারছেন, আমি এখন আপনাদের সেই ফিডব্যাক নিব। জাস্ট সবাই কথা বললে উঠবেন না প্লিজ, এখানে রেইজ হ্যান্ড প্রেস করবেন। আমি যাকে কোয়েশ্চেন করব সেই উত্তর দিবেন। কেউ কোনো কথা বলবেন না। কারো পাশে যদি কোনো সাউন্ড হয় একটু মিউট করে রাখার চেষ্টা করবেন। তো প্রথমে কথা বলার জন্য আমি অনুরোধ করছি পার্থনাথ। আপনি বলেন তো। আমি একেবারে প্রথমে চলে যাব। এখানে আমি ইউজ অফ বি সাপোজ টু এর ব্যবহার আপনাদের শিখিয়েছি। তো এই ধরনের বাক্যে আমি একটা যদি বলি, আহ, রনির আজ কলেজে যাওয়ার কথা, এটা ট্রান্সলেশন কি হবে?
নো, আপনার এখানে একটা ভার্ব বাদ পড়ে গেছে। রনি ইজ সাপোজ টু গো টু কলেজ। রনি ইজ সাপোজ টু, এখানে স্ট্রাকচারটি শিখিয়েছিলাম। সাবজেক্ট প্লিজ কেউ কথা বলবেন না। সাবজেক্ট প্লাস এম সাপোজ টু অথবা ইজ সাপোজ টু প্লাস আর সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো এখানে আপনার ইজ বাদ পড়ে গেছিল। এরপর এমডি আলাল, আপনি একটু বলেন তো, আহ, তার আজ গ্রামের বাড়িতে যাওয়ার কথা, এটা একটু বলেন আপনি। কাইন্ডলি একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তা নাহলে আমি বুঝবো যে আপনারা লিভ নিয়েছেন অথবা কেউ শুনতে পাচ্ছেন বা অন্য কোনো সমস্যা হতে পারে। সায়েম আলী, আপনি বলেন তো, করিমের আজ গ্রামের বাড়িতে যাওয়ার কথা। অনেকগুলো ভুল বলে ফেলেছেন। এখানে হবে করিম ইজ সাপোজ টু গো টু হিজ ভিলেজ হোম টুডে। এখানে আপনার কিছু কিছু একটু ভুল হয়েছে। বিষয়টা ভালো করে একটু রুলটা খেয়াল করবেন। রুল কি বলছে? সাবজেক্ট, সাবজেক্ট কি? সাবজেক্ট এখানে রহিম বা করিম যেটা ব্যবহার করেন, তারপর কি? ইজ সাপোজ টু, তারপর কি হবে? টু গো টু ভিলেজ হোম টুডে। অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর সাপোজ টু, তারপর কি বসবে? প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ বসাবেন। তাসফিয়া ইসলাম তানহা, আপনি একটু বলেন তো, রিতার আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা না, অর্থাৎ নেগেটিভ কিভাবে হবে? রিতার আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা না, এটি কিভাবে করবে? থ্যাংক ইউ। তারপর বলেন আমাদের আজ বই পড়ার কথা না, বলেন কি হবে? সুন্দর, ধন্যবাদ, আপনার প্রত্যেকটাই রাইট হয়েছে, থ্যাঙ্কস এ লট। গৌতম মুদি, আপনি বলবেন রহিমের কি আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা, অর্থাৎ ইন্টারোগেটিভ করার সময় কি করতে হবে? মিস্টার গৌতম মুদি। হ্যাঁ, আমাদের কি আজ বই পড়ার কথা, এটাও বলেন আপনি। বুকস টুডে। ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখেন আসলে আপনারা নিতে পারছেন কতটুকু, যখন আমি ফিডব্যাক নিব তখনই কিন্তু বুঝতে পারছি। তো থ্যাংকস এ লট, আপনি দুটোই কারেক্ট বলতে পেরেছেন। এরপর কি এটার নাম 382 হাবিবা, আপনার এখানে মনে হয় নিক নেম দেওয়া। তো এটা আপনি একটু বলবেন যে তোমার কি আজ ক্রিকেট খেলার কথা। সামিউন নাহার, আপনি বলেন তোমার কি আজ ক্রিকেট খেলার কথা। সামিউন নাহার। না, এটা সঙ্গে সঙ্গে রেসপন্ড করবেন, 2 মিনিট পরে এসে কথা বলবেন, ওভাবে হবে না। টাইম ইজ শর্ট, আর্ট ইজ লং, অনেক কাজ হাতে। তো এইভাবে কথা বলার, আমি রেসপন্ড করার সঙ্গে সঙ্গেই আপনি করবেন। সামিউন নাহার, আপনি বলেন। আপনি বলেন রহিমের কি আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা নয়, নেগেটিভ ইন্টারোগেটিভ বলেন। রহিমের কি আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা নয়। না, পরবর্তীতে শিহাব সৌরভ, আপনি বলেন রহিমের কি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা নয়, শিহাব সৌরভ। হ্যাঁ, ঠিক বলেছেন, অ্যাবসলিউটলি রাইট। আমাদের কি আজ বই পড়ার কথা নয়। আমাদের কি আজ বই পড়ার কথা নয়, এটি কি হবে? হ্যাঁ, এটা কি হবে? আরএন টু রিড বুকস টুডে। পরবর্তীতে বলবেন মিস্টার চয়ন আলী, আপনি বলবেন রুমার কলেজে আসার কথা ছিল। রুমার আজ কলেজে আসার কথা ছিল। হ্যাঁ, তার এখানে সকাল 10টার সময় আসার কথা ছিল। চয়ন, চয়ন বলবেন। হ্যাঁ, এট 10 AM বা PM, আপনি যেটাই বলেন। তারপর বলবেন তাহজিশা আক্তার, আপনি আজকে একটা বলবেন যে রুমার কলেজে আসার কথা ছিল না, নেগেটিভটা বলেন। শাহিনুর রহমান সুজন, আপনি বলবেন
তার এখানে সকাল 10টার সময় আসার কথা ছিল না। তার আজ ঢাকায় যাওয়ার কথা ছিল না। গো টু ঢাকা টুডে। অর্থাৎ এখানে স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস অল নট সাপোজ টু, অথবা ওয়ারেন্ট সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। পরবর্তীতে বলবেন মোর্শিদা আক্তার, আপনি বলেন তো রুমার কি কলেজে আসার কথা ছিল। ক্লিয়ার বলতে হবে, সাউন্ডটা ক্লিয়ার আসছে না, কি হবে, ওয়াজ রুমা সাপোজ টু কাম টু কলেজ টুডে। আচ্ছা, তার কি এখানে সকাল 10টার সময় আসার কথা ছিল, আব্দুল গনি আপনি বলেন। তার কি এখানে সকাল 10টার সময় আসার কথা ছিল। সুন্দর, অ্যাবসলিউটলি রাইট, আপনি ঠিক বলেছেন। এবার বলবেন মিস্টার জহির উদ্দিন, আপনি বলবেন রুমার কি কলেজে আসার কথা ছিল না। হ্যাঁ, ওয়াজেন্ট রুমা সাপোজ টু কাম টু কলেজ। ওয়াজেন্ট রুমা, অজেন্ট রুমা সাপোজ টু কাম টু কলেজ। এরপরে একটি বলবেন শারমিন আক্তার, আপনি একটি বলেন তারা কি এখানে সকাল 10টার সময় আসার কথা ছিল। তার কি এখানে সকাল 10টার সময় আসা কথা ছিল। ইন্টারভিউ। এট 10 AM। আচ্ছা, সবুজ সুলাইমান, আপনি বলেন তো আমাকে খুলনায় যেতে হবে। ছাত্রদের সৎ হতে হবে। স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট। রহিমের কাজটি করতে হবে, এটি বলেন মওদুদ আহমেদ। হ্যাঁ, মওদুদ, এমডি মওদুদ আহমেদ, আপনি বলেন রহিমের কাজটি করতে হবে। হুম। আচ্ছা, রহিমকে কাজটি করতে হবে, তাকে একটি মোবাইল কিনতে হবে। আব্দুল মমিন, আপনি বলেন তাকে একটি মোবাইল ফোন কিনতে হবে। হ্যাঁ, তারপরে আমাকে আমাকে একটি বাইক কিনতে হবে। তাকে তাকে পুষ্টিকর খাবার খেতে হবে। তোফায়েল আহমেদ, আপনি বলেন তাকে পুষ্টিকর খাবার খেতে হবে। SK MD মাসিউল্লাহ, আপনি নেগেটিভ বলেন তাকে পুষ্টিকর খাবার খেতে হবে। খেতে হবে না। ব্যালেন্স ডায়েট দিতে পারেন, অথবা আইডিয়াল ফুড দিতে পারেন, আদর্শ খাবার। হেলদি ফুড দিতে পারেন, এখানে অনেকগুলো সিনোনিম ব্যবহার করতে পারেন। হ্যাঁ, হি হ্যাজ হবে, হি হ্যাজ নট টু ইট ব্যালেন্স ডায়েট, অথবা টেক ব্যালেন্স ডায়েট, আপনি যেটাই দিবেন সেটাই রাইট হবে। এমডি রুহুল আমিন রাকিব, আপনি বলবেন আমাকে কি খুলনায় যেতে হবে। ডু ব্যবহার করবেন, অক্সিলারি ভার্ব ডু আনতে হবে। ডু আই হ্যাভ টু গো টু খুলনা, ডু আই হ্যাভ টু গো টু খুলনা, অর্থাৎ এখানে ডু এর পরে হ্যাভ টু এর ব্যবহার করতে হবে। নির্ঝর হক, আপনি বলেন ছাত্রদের কি কি সৎ হতে হবে। ছাত্রদের কি সৎ হতে হবে, বলেন। কি সমস্যা বলেন, শুনছি বলেন।
হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ প্লিজ, একজন বলেন, একজন বলেন। এমডি রুহুল আমিন রাকিব, আপনি বলেন রহিমের কি কাজটি করতে হবে? হ্যাজেন্ট কেন দিচ্ছেন? এখানে তো আমি অ্যাফার্মেটিভ বলেছি, মানে ইন্টারোগেটিভ, যেটা রহিমের কি কাজটি করতে হবে। ডাজ রহিম হ্যাভ টু ডু দা ওয়ার্ক? ডাজ রহিম হ্যাভ টু ডু দা ওয়ার্ক? এখানে স্ট্রাকচার কি হবে? ডু বা ডাজ অথবা সাব ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের মেইন ফর্ম। মেইন ফর্ম। তাসলিমা খাতুন, আপনি বলবেন, নেগেটিভ ইন্টারোগেটিভ বলবেন, আমাকে কি খুলনায় যেতে হবে না? হ্যাঁ, ছাত্রদের কি সৎ হতে হবে না? রহিমের কি কাজটি করতে হবে না? এটা বলার সময় ডাজ নট বলবেন, এখানে ডাজেন্ট বলবেন। হ্যাঁ, এখানে ডাজ নটটা হচ্ছে আমরা লিখিত কর্মে ব্যবহার করি, কিন্তু আমরা যখন বলার সময় তখন ডাজ নট থেকে ডাজেন্টটা বেশি পারফেক্ট, অর্থাৎ শর্ট ফর্মে বলবেন। ডাজেন্ট রহিম হ্যাভ টু ডু দা ওয়ার্ক? ডাজেন্ট রহিম হ্যাভ টু ডু দা ওয়ার্ক? সাইমা সুমা, আপনি বলবেন জসিমকে কি অফিসে যেতে হয়েছিল? হ্যাড টু এর ব্যবহার বলেন। সাইমা সুমা, জসিম হ্যাড টু গো টু দ্য অফিস। জসিমকে লন্ডনে যেতে হয়েছিল? আহ, রুমাকে ভাত রান্না করতে হয়েছিল? ধন্যবাদ, থ্যাংকস এ লট, আপনি এই নিয়মটা বুঝতে পেরেছেন। শ্যামল চন্দ্র ভৌমিক, আপনি বলবেন আমাদের কি বইটি পড়তে হয়েছিল? আমাদের কি বইটি পড়তে হয়েছিল? আচ্ছা, ইন্টারোগেটিভ না, আপনি সিকোয়েন্স ভাবে বলেন। আপনি এখানে বলছেন আমাদেরকে বইটি পড়তে হয়েছিল, আগে অ্যাফার্মেটিভ বলেন। আমাদেরকে বইটি পড়তে হয়েছিল। তারপর উই হ্যাভ টু রিড বুকস, তারপর বলেন আমাদেরকে বই পড়তে হয়নি। ধন্যবাদ। তারপর একটু ইন্টারোগেটিভ বলবেন, সুমনকে কি অফিসে যেতে হয়েছিল? হুম, ধন্যবাদ। তারপর যদি বলা হয় জসিমকে কি, জসিমকে কি অফিসে যেতে হয়নি? অফিস। আমাকে কি ভাত রান্না করতে হয়নি? সুন্দর। পরবর্তীতে বলবেন মনি আক্তার, আপনি বলেন করিম সাহেবকে আগামীকাল অনুষ্ঠানটি উদ্বোধন করতে হবে। মনি আক্তার। ফাংশন। আমাকে আগামীকাল ঢাকায় যেতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। রহিমকে 21শে ফেব্রুয়ারি একটি গোলাপ ফুল কিনতে হবে। হ্যাঁ, কি হবে এটা? এটা হবে হচ্ছে রহিম উইল হ্যাভ টু বাই আ রোজ অন 21 ফেব্রুয়ারি। অর্থাৎ এইখানে আমি কি শিখালাম? এখানে স্ট্রাকচার কি শিখালাম? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ টু প্লাস ভার্বের সিম্পল ফর্ম প্লাস অবজেক্ট আর বাকি, অথবা এক্সটেনশন। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ টু প্লাস ভার্বের সিম্পল ফর্ম প্লাস এক্সটেনশন। করিম সাহেবকে আগামীকাল অনুষ্ঠানটি উদ্বোধন করতে হবে। মিস্টার করিম উইল হ্যাভ টু ইনাগুরেট। ইনাগুরেট শব্দের অর্থ উদ্বোধন করা। মিস্টার করিম উইল হ্যাভ টু ইনাগুরেট দ্য ফাংশন টুমরো। রহিমকে 21শে ফেব্রুয়ারি একটি গোলাপ ফুল কিনতে হবে। মিস্টার রহিম উইল হ্যাভ টু বাই আ রোজ অন 21 ফেব্রুয়ারি। অর্থাৎ আপনাদের আজকে অনেক গুরুত্বপূর্ণ রুল নিয়ে আমি আলোচনা করলাম। এগুলো
এগুলো আপনাদের বাড়ির কাজ, হোম টাস্ক। তো এখান থেকে প্রত্যেকটা রুলের ভিতরে 5টি করে ট্রান্সলেশন আপনারা বাংলা করবেন, দেন ইউ হ্যাভ টু ট্রান্সলেট দেম ইনটু ইংলিশ। বাংলা থেকে সেগুলো ইংলিশ করবেন, করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা প্রত্যেকদিন পাঠাচ্ছেন, আমি অনেকের খাতা হয়তো সেইভাবে দেখে দিচ্ছি, সময় না পাইলে পরবর্তী দিন আমি দিয়ে দিচ্ছি। তো এই হোম টাস্ক গুলো আপনাদের থাকবে। আর এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট টু এভরিওয়ান। আল্লাহ হাফেজ।